আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে মিরিঞ্জা ভ্যালিতে আমার দেখা সবচেয়ে সুন্দর সূর্যোদয়গুলোর মধ্যে একটির গল্প। যেরকমটা দেখলেন যে আকাশের চাঁদ থাকা অবস্থায় আসলে আমার দিনের শুরু হয়ে যায়, কারণ ফজরের আজানের আগে আমার ঘুম ভেঙে যায়। তারপর মেঘের যে সমুদ্র চোখের সামনে জমতে থাকে সেগুলো দেখতে দেখতেই আমার দিনের শুরু হয়। আর যখন আলো ফোটে আমার চোখের সামনে দৃশ্যটা ছিল ঠিক এই রকম, যেটা আমি আমার টেন্ট থেকে যখন ড্রেস আপ করে বের হই তারপরের দৃশ্য ছিল। সো এই সময় আমার সঙ্গী সাথীদের মধ্যে একজন ঘুম থেকে উঠার পরে যে ওখানে রিসর্ট ওনারের যে দুইটা কুকুরের কথা বলেছিলাম আগের ভিডিওতে, তো দ্বিতীয় কুকুরটিও সকাল সকাল এসে হাজির হয়। তার সাথে কিছুক্ষণ খেলাধুলা করি। এরপরে আসলে আমি যখন ভিতর থেকে ঘুরে আসি, এসে দেখি যে আমার সাথীরা মধ্যে যারা উঠেছিল ঘুম থেকে তারা আবারও ঘুমাতে চলে গেছে। সো ব্যাপারটা ওদের জন্য এতটাই ডাল ভাত যে প্রতিদিন সকাল সকাল এত সুন্দর সূর্যোদয় দেখা, এরকম মেঘের রাজ্য সামনে জমতে দেখা ওদের জন্য এতই সাধারণ ব্যাপার যে ওরা দিব্যি ঘুমাতে পারে। বাট আমার আসলে এক্সাইটমেন্টেই সারা রাত ঘুমানি যে সকালের সূর্যোদয়ের দৃশ্যটা কেমন হবে। কিন্তু মেঘ যে এইভাবে চোখের সামনে জমতে দেখবো এটা একেবারেই এক্সপেক্টেড ছিল না। সো আই ওয়াজ ভেরি ভেরি সারপ্রাইজড অ্যান্ড way too happy. I cannot really describe my happiness in words here. আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি, কারণ আসলে আমি যা চোখে দেখেছি সেটার সম্পূর্ণটা তো ভিডিও করে দেখানো সম্ভব না, দেখালেও আসলে ওই সৌন্দর্য তুলে ধরা সম্ভব না। আমি বারবারই বলি যে মানুষের চোখ যা দেখে ক্যামেরার লেন্সের পক্ষে সেটা দেখা সম্ভব না। তো তারপরেও একটু একটু দেখানোর চেষ্টা করেছি যে চোখের সামনে মেঘ কিভাবে জমছে, ঘন হচ্ছে। যারা এই দৃশ্য আগে দেখেছেন তাদেরও ভালো লাগবে, এবং যারা দেখেননি আশা করি তারাও এক্সাইটেড হবেন এবং কোনো না কোনো সময় চেষ্টা করবেন যেন এরকম দৃশ্য আপনারাও স্বচক্ষে একবার অন্তত প্রত্যক্ষ করতে পারেন ইনশাল্লাহ। মেঘ দেখতে দেখতে যে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করছিলাম সেটা ভোর 6:30টার কিছুক্ষণ আগে শেষ পর্যন্ত ধরা দেয়। অদ্ভুত সুন্দর এক সূর্যোদয় ছিল, সুবহানাল্লাহ। অবভিয়াসলি ক্যামেরায় তুলে ধরা সম্ভব না। আর সূর্যোদয়ের পরপরই যেটা দেখতে পাই যে পাহাড়ের কর্মঠ লোকজন মনে হয় যেন ভোরের আলোটা পুরোপুরিভাবে ফোটার জন্যই অপেক্ষা করছিল। সাথে সাথেই তারা কাঁধে ঝুড়ি ভর্তি তাদের যে শস্য বা ফলমূল ছিল সেগুলো নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। আর আমি একই সাথে মেঘের জীবনযাত্রা, মেঘের যাত্রা আর পাহাড়িদের জীবনযাত্রা দেখতে থাকি। এবং এরকম সময়ে একটা পর্যায়ে আমাদের ব্রেকফাস্ট এসে উপস্থিত হয়, যেটা ছিল একটা ডিমের তরকারি আর খিচুড়ি। তো সকাল সকাল হালকা শীতের সকালে আসলে এর চেয়ে বেটার ব্রেকফাস্ট এক্সপেক্টও করা যায় না। তো আমার সামনের দৃশ্যটা ছিল যে মেঘের ঘনীভূত হওয়া, ক্রমান্বয়ে ঘনীভূত হতে থাকা এবং আমাদের দিকে এগিয়ে আসতে থাকা, আর সঙ্গে চলছিল ব্রেকফাস্ট পর্ব শেষ হওয়ার কিছুক্ষণ পরে আমাদের একজন সাথী ডিমান্ড অনুযায়ী চা তৈরি করে দেয়। সো অবভিয়াসলি বই, মেঘ, চা, পাহাড়, টেন্ট সব কিছু মিলে অদ্ভুত সুন্দর একটা সকাল ছিল আমার। সকালবেলার রোদ যখন একটু একটু করে বাড়তে থাকে আমাদের জন্য আসলে বাইরে শুয়ে থাকাটা খুব একটা আরামদায়ক ছিল না। তো আমরা একটু একটু করে ভেতরে ঢুকতে শুরু করি, যেটাকে জুম ঘর বলা হয়। অনেকেই হয়তো জানেন না যে জুম ঘর আসলে কি। যারা জানেন তারা আমার ভুল হয়ে থাকলে প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন। তো আমি এখন যে ঘরটা আপনাদেরকে দেখাচ্ছি এটাই আসলে জুম ঘর। এখানে যারা জুম ঘরে থাকেন তারা ফ্লোরেই থাকেন, এই সমস্ত ব্যবস্থা সামনেই করা থাকে। ইউজুয়ালি বাইরে থেকে খাবারটা আনা হয়, তবে চাইলে এখানেও রান্নার ব্যবস্থা করা যায়। আর ওই যে কোনায় দেখা যাচ্ছে পেস্ট কালারের সামথিং কিছু একটা ঝোপের মধ্যে, ওটা আসলে ওয়াটার ট্যাঙ্ক। আর এই যে এখানে ফিল্টারের বোতলগুলোতে পানি রাখা থাকে। আচ্ছা, আমি সামনের দিকে আবার দেখাচ্ছি ওয়াটার ট্যাঙ্কটা। এটা অন্য একটা দিকে ছিল, মেবি আপনারা হয়তো
ওটা বুঝতে পারেননি, ওটা অন্য একটা ট্যাঙ্কের ছিল, অন্য একটা রিসর্টের। আমাদের রিসর্টেরটা আরেকটু পরে দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো বেসিক্যালি এটা জুমঘরের আশপাশটাই আমি আপনাদের কাছে তুলে ধরছি যেখানে আমি ছিলাম। সামনে টেন্ট, আমার টেন্টের ভিতরের দৃশ্য একটু পরে আরেকটু ভালোভাবে দেখাবো। তো টেন্টের উপর যেরকম থাকে আর কি, আশপাশের লোকজন কেউ হ্যামকে ঘুমাচ্ছে, কেউ জুমঘরের ভিতরে ফ্লোরে শুয়েছিল, আমি ছিলাম টেন্টে, আরও কয়েকজন টেন্টে ছিল। এর আশেপাশে তখনও রিসর্টের কাজ চলছে। বাথরুমটা আবার একটু নিচের দিকে, ওটা একটু পরে দেখাচ্ছি। তো এই যে এখন একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে ঝোপের আড়ালে পেস্টেল কালারের একটা কিছু দেখা যাচ্ছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে সেই গাজি ট্যাঙ্কগুলো যেগুলোতে রিসর্টে যখন গেস্ট থাকে 1000 লিটার পানি করে নিয়ে আসা হয়, আর এই যে ফিল্টারের বোতলগুলোতে এভাবে পানি রাখা হয়। আর এই দাগগুলো হচ্ছে আমার প্রথম যাত্রায় যখন ট্রেক করে আসি, আমার পায়ে ফোসকা থেকে রক্ত বেরোনোর ফলে জুতা এটা হয়। কিন্তু আমি তখনও জানতাম না যে পরিণতি কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে, যা এই ভিডিওর শেষে দেখতে পাবেন। আমি যখন যাই তখন রিসর্টের কাজ অর্ধেকের বেশি হয়ে গিয়েছিল, তারপর আরও কিছু কাজ চলছিল নিচে। একটু খেয়াল করলে দেখবেন যে এখানে যে কাঠের সিঁড়িটা দেখা যাচ্ছে, এই সিঁড়ি ধরে নিচে নেমে গেলেই ওখানে ওয়াশরুমের ডিটেলস ভিউটা আমি একটু পরে দেখাচ্ছি। নিচে নেমে গিয়ে দেখাতে হয়েছে, সো একটু পরে ভিডিওটা আসছে। আর এই সামনে দিয়ে মানে এটা হচ্ছে জাস্ট আশপাশটা, যেটা অলরেডি কয়েকবার আপনারা দেখেছেন অলরেডি। তো যেদিক দিয়ে এসেছিলাম, আগের ভিডিওতে যারা দেখেননি তারা আমি লিঙ্কটা উপরে শেয়ার করে দিচ্ছি, দেখে নেবেন। যেদিক দিয়ে এসেছিলাম ওই রাস্তা ধরে আমাদেরকে আবার যেতে হবে। এই যে এই মাটির রাস্তাটা ধরেই আমরা এগিয়ে যাব আবারও, একেবারে মারাংছা বাজারে যেয়ে নামবো। আর এরপরে চলুন দেখিয়ে দিই আমার টেন্টের ভেতরের সামান্য। এটা আসলে 3-4 জন ইজিলি, অন্তত 3 জন আরামসে থাকা যাবে এই টেন্টটাতে, যেখানে আমি আমার লাইফে আরও একবার গোটা টেন্ট জুড়ে একাই ছিলাম, which was a very amazing night yet again, আলহামদুলিল্লাহ। আর এখন চলুন আপনাদেরকে ওই যে সিঁড়ি দিয়ে নিচে নেমে ওয়াশরুমটা দেখিয়ে আসি। এখানে হাই কমোডের ব্যবস্থা করা যায় না, কারণ পানি এই 1700 ফিট উপরে তুলে আনাটা খুব কঠিন কাজ। সাপ্লাই পানি পাওয়া যায় না, পানি কিনে আনতে হয় লিটার ধরে, যার কারণে এখানে হাই কমোড নেই, লো কমোডের ব্যবস্থা করা থাকে। এবং এই দরজার ব্যবস্থাটাও খুব এখনও ঠুনকো আছে, এটা আস্তে ধীরে ঠিক করা হচ্ছে। তো এই যে সিঁড়ি, অ্যান্ড এইটার কি পরেই আমরা আসলে আমাদের রিটার্ন জার্নিটা শুরু করি। আগের দিন যখন একই রাস্তা ধরে আমি রিসর্টের উদ্দেশ্যে গিয়েছিলাম, তখন অনেক ছবি তুলতে ভিডিও করতে যাই, এবং যাওয়ার সময় অজানা গন্তব্য সবসময় মনে হয় যেন একটু বেশি দূরে বা বেশি সময় লাগছে। তুলনামূলকভাবে যখন ফেরত আসি তখন আমার পায়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়। অলরেডি সেই আধা শুষ্ক ফোসকা থেকে রক্ত বেরোতে শুরু করে। তো তারপরও আসতে তো হবেই। সো মারাংছা বাজার আমরা পৌঁছেই হোটেলটিতে ঢুকি লাঞ্চ করার জন্য। খুব সাধারণ লাঞ্চ ছিল, ভাত আর মাছের তরকারি আর ডাল ভর্তা দিয়ে লাঞ্চ সারা হয়। লাঞ্চ শেষ করে আমি ওই যে পাহাড়ি যারা কর্মী আছেন তাদের একটা ঝুড়ি নিয়ে আমি আমার রিসর্ট ওনারকে বলি যে ভাইয়া আমি একটা ছবি তুলতে চাই। তো উনি আমাকে এই যে ঝুড়িটা ম্যানেজ করে দেন। আর এখানে ছবি তোলা শেষ করার পরে আমি বললাম যে চলুন আশপাশটা একটু ঘুরে দেখি, যেহেতু আমাদের পরবর্তী বাসের এখনও দেরি আছে। তো উনি আমাকে নিয়ে কিছুক্ষণ হাঁটতে বের হওয়ার পরে উনি আবার বলেন যে আপু পাশে আরেকটা ঝিরির মতো আছে, চলেন আপনাকে নিয়ে যায়। ওই জায়গাটা ওনার খুব পছন্দের জায়গা।
রিসোর্ট ওনারের নাম ড্যানিয়েল ম্রো। তো ড্যানিদার খুব পছন্দের জায়গা। ওই পাশের যে একটা ছোট্ট ট্রেক আছে, একটু কিছুটা জঙ্গলে, কিছুটা ফলের বাগান, মানে মানুষের করা ফলের বাগানই আছে, বাট কিছুটা জঙ্গলে এলাকা, বেশ নীরব শান্ত এলাকা। আসলে এই এলাকাটা ধরে, ওই রাস্তাটা ধরে ট্রেকটা করে আমার খুবই ভালো লাগে। যেটা দেখছেন এখানে, এখন এই রাস্তা ধরেই যাচ্ছিলাম আমরা। আমি খুব অল্প করে তুলে ধরেছি এখানে। আমরা মোটামুটি 10-15 মিনিটের মতন ট্রেকিং করেছিলাম। আর করতে করতে যখন ফল বাগানে পৌঁছাই, ওখানে বেশ কিছু জলপাই গাছ ছিল। এই যে যেটা দেখছেন এখানে, সেই জলপাই গাছ থেকে দাদা আমার জন্য গাছ পাকা কিছু জলপাই এনে দেন। তারপর এক সময় আমাদের যাত্রা শেষ হয়ে যায়, আমরা চকরিয়াতে পৌঁছে। আর এই যে এখন যেটা দেখাচ্ছে, আই এম সরি, যাদের খারাপ লাগছে মাফ করবেন। তো আমার পায়ের অবস্থা এরকম হয়েছে, এটা তৃতীয়বার পায়ের রক্ত মুছার পরে এই পরিমাণে রক্ত থেকে যায়। সো এই ছিল আমার মিরিঞ্জা ভ্যালির ভ্রমণের গল্প।